চলো, গ্যাস এক্সচেঞ্জ হওয়ার পর অ্যালভিওলাই থেকে তার নিয়ার বাই ব্লাড ভেসেলসে ঢুকবে। দিস ইজ অ্যালভিওলাই, আর এটা ধরো তার সারাউন্ডিং ব্লাড ভেসেলস, সেখানে ঢুকলো, এটা বোঝা গেল। দিস ইভেন্ট ইজ নোন অ্যাজ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো ট্রান্সপোর্ট হবে কি করে? ট্রান্সপোর্ট মানে এই পার্টিকুলার ব্লাড ভেসেলসটাই তো সারা শরীরে রান করবে। প্রথমে হার্টে যাবে, তারপর বডির তো সব পার্টে যাবে। সেখানে অক্সিজেন বা CO2 কিভাবে ট্রান্সপোর্ট? দেখো, অক্সিজেন ট্রান্সপোর্ট আর CO2 ট্রান্সপোর্ট একটু আলাদাভাবে হয়। প্রথমে বলি অক্সি হিমোগ্লোবিন ফর্মেশনে কতটুকু ট্রান্সপোর্ট হয়, যেটা একটু আগে লিখলাম। দ্য সিম্বল অফ অক্সি হিমোগ্লোবিন ইজ HbO2। HbO2 ফর্মেশনের মাধ্যমে অক্সিজেনের ক্ষেত্রে হিমোগ্লোবিন অনেকটা 95 to 97% অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতে পারে। অ্যান্ড দ্যাট অলসো টেক্স প্লেস উইদিন আরবিসি। হিমোগ্লোবিন আরবিসির ভেতরে থাকে। তাছাড়াও ব্লাড প্লাজমার মাধ্যমেও একটুখানি ট্রান্সপোর্ট হয়, ওই 5 to 3% or 3 to 5%, যেরকম ভাবেই লেখ। এটা ব্লাড প্লাজমার সাথে অক্সিজেন ডিজলভ হয়ে ক্যারি ফরওয়ার্ড হয়, লাং থেকে সমস্ত সেলে যায়, বডি টিস্যুতে যায়। তো দিস ইজ দ্য ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। CO2 ক্ষেত্রে কি হয়? CO2 ক্ষেত্রে মেইনলি ব্লাড প্লাজমার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। প্লাজমার মাধ্যমে দুটো ডিফারেন্ট কম্পোনেন্ট তৈরি করে ট্রান্সপোর্ট হয়। একটা বাইকার্বনিক অ্যাসিড H2CO3, এটা ফর্ম করে হয়, আর একটা বাইকার্বনেট আয়ন HCO3-, এটা ফর্ম করে হয়। এই বাইকার্বনেট আয়নের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ CO2 ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। কার্বঅ্যামিনো হিমোগ্লোবিন মানে HbCO2, কার্বঅ্যামিনো হিমোগ্লোবিন এর মাধ্যমে কিন্তু খুব কম পরিমাণ ট্রান্সপোর্ট, ওই ধরো 20 to 25%, আর রেস্ট 5 to 10% ট্রান্সপোর্ট হয় বাই কার্বনিক অ্যাসিড। এটাও প্লাজমা, এই দুটোই প্লাজমা। ব্লাড প্লাজমা ফ্লুইডের সাথে ডিজলভ হয়ে কি ফর্ম করে? একটা বাইকার্বনিক অ্যাসিড, একটা বাইকার্বনেট আয়ন। এটাই সবচেয়ে বেশি CO2-র ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি, কিন্তু এই ক্ষেত্রে কার্বঅ্যামিনো হিমোগ্লোবিন কিন্তু সবচেয়ে বেশি নয়। টার্মটা গুলিয়ে ফেলো না। দিস ইজ অক্সি হিমোগ্লোবিন, দিস ইজ কার্বঅ্যামিনো হিমোগ্লোবিন, নট কার্বঅক্সি হিমোগ্লোবিন। দিস ইজ কার্বঅক্সি হিমোগ্লোবিন। এরকম ভাবে CO2 ট্রান্সপোর্ট হয়। তো কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয় সেটা তো বুঝলাম। এবার কি এক্স্যাক্ট ভেতরে কেমিক্যাল রিয়াকশন হয় সেটা দেখি জানি। চলো আমি এইটুকু জায়গার মধ্যেই আঁকার চেষ্টা করি। কোন জিনিসটাকে আঁকবো? ধরো অ্যালভিওলাই আর তার পাশে ব্লাড ভেসেলস, সেটাকেই যদি দেখি। গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাট, হেডিং করো গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাট অ্যালভিওলাই লেভেল। লাংসে কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অ্যালভিওলাইয়ের ভেতরে কিভাবে গ্যাস এক্সচেঞ্জ হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জের কেমিক্যাল রিয়াকশনস গুলো কি? ইমাজিন করো আমি এখানে দুটো বেরিয়ার আছি। দিস আর দ্য বাউন্ডারিজ অফ ব্লাড ভেসেলস। কোন একটা ব্লাড ভেসেলস তার এটা বাউন্ডারি। এই ব্লাড ভেসেলসটার ইমিডিয়েট ভিসিনিটিতে দেয়ার আর অ্যালভিওলাইজ অফ দ্য লাং। দে আর সিচুয়েটেড at the immediate vicinity of this blood vessels. ব্যাপারটা কিরকম? যেটা একটু আগে এঁকেছিলাম না, এরকম টাইপের একটা বেলুন, তার পাশ দিয়ে এরকম ব্লাড ভেসেলস গেছে, এঁকেছিলাম না এখনই? তো এই ব্লাড ভেসেলসটা ধরো একটু মোটা করে এঁকেছি, কারণ এর ভেতরে কেমিক্যাল রিয়াকশন আঁকতে হবে। এতটা মোটা বাস্তবে থাকে না, কেমিক্যাল রিয়াকশন গুলো তো অনেকগুলো, সেটা আঁকতে আমার একটু স্পেস দরকার। এই যে বেরিয়ারটা এঁকেছি, এই যে ওয়ালগুলো, দিস ইজ দ্য এন্ডোথেলিয়াল লাইনিং। ব্লাড ভেসেলস এর একদম ইনারমোস্ট লাইনিং। এখানে মনে রেখো ব্লাড ভেসেলসটা প্রচন্ড পাতলা হয়, এখানে এপিথেলিয়াল লাইনিং থাকে না। ইনফ্যাক্ট ওই থিকা মিডিয়া এই পার্টটাও বাদ থাকে, শুধু একদম ইন্টারনাল পার্টটা থাকে, দ্যাট ইজ এন্ডোথেলিয়া, যাতে এটা প্রচন্ড পাতলা হয় অ্যান্ড টেক পার্ট ইন ইজি ডিফিউশন অফ গ্যাসেস, খুব ইজিলি যাতে ডিফিউজ ইন অর আউট হতে পারে। তো চলো এর ভেতরে যদি একটা আরবিসি আঁকি, তাহলে ব্যাপারটা ঘটবে কিরকম বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা আরবিসি, তা আরবিসি আঁকলাম, এটা ভয়ঙ্কর বাজে আরবিসি হয়েছে, কিন্তু মোটামুটি আমাদের কাজ চলে যাবে। আরবিসি এমনিও বাইকনকেভ শেপেড হয়, ঠিক?
তো এন্ডোথেলিয়াল লাইনিং হলো এটা ব্লাড প্লাজমা, এই পোর্শনটা যেটা ফাঁকা দেখে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফ্লুইড ব্লাড প্লাজমা। এইটা তো অ্যালভিওলাই আমি তখন বললামই। সো হোয়াট ইজ দিস? এই পোর্শনটা কি বলতো? হু ক্যান টেল মি দ্য নেম অফ দিস পার্টিকুলার পোর্শন হোয়ার আই এম প্লেসিং দিস রেড ডট? স্পেস গুলোর নাম কি? ইন্টারস্টিশিয়াল স্পেস। সেলের মাঝখানে যে স্পেস গুলো থাকে তাকে ইন্টারস্টিশিয়াল স্পেস বলে, আর সেখানে যে ফ্লুইড থাকে সেটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখানে মূলত কি ঘটনা ঘটবে? অ্যাজ উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাট alveoli level, so the main thing that happens in the alveoli is oxygen diffuse inside the RBC, traveling through different part of their journey. Like they cross the alveoli cell membrane first, then enter into the interstitial fluid, then cross this endothelial barrier, then enter into the plasma, then cross the plasma membrane of RBC, then finally enter inside the RBC. সেখানে প্রশ্ন আসতে পারে, এই ট্রাভেলিং পাথওয়েটা লেখো। কোনটা কোনটা করছে যখন অক্সিজেন অ্যালভিওলাই লেভেলে অর্থাৎ লাংসের ভেতরে ট্রান্সপোর্ট হচ্ছে। তো অক্সিজেন এখানে ঢুকলো, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা পরে দেখবো ডাউনস্ট্রিম রিয়াকশনস গুলো কি হয়। আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা এখানে তৈরি, আর একটাও ইম্পর্টেন্ট টাস্ক, সেটা হলো CO2 একইভাবে জার্নি করে ফাইনালি অ্যালভিওলাই ভেতরে ঢুকে যাবে। তো অ্যালভিওলাই থেকে পরে আবার বেরিয়েও যাবে। এই দুটো ঘটনার কিছু ডাউনস্ট্রিম রিয়াকশনস আমার দরকার। তবে অক্সিজেন নিয়ে কেমিক্যাল রিয়াকশন আগে স্টার্ট করবো না আমরা, রাদার এই যে পার্টিকুলার আরবিসিটা অ্যালভিওলাইতে এসছে ও কোথা থেকে এসছে এটা আমাকে আগে ভাবতে হবে। দে আর অ্যাকচুয়ালি ট্রাভেলিং ফ্রম টিস্যু। তো ধরে নাও আমার এই হাত পার অংশ থেকে ঘুরে হার্ট ঘুরে সে ফাইনালি রিচ করেছে লাংসে। এবার সে লাংসে কি ব্লাড নিয়ে এসছে? এই পার্টিকুলার ব্লাড ভেসেলসটা যখন লাংসে পৌঁছেছে, ধরো এই জায়গাটা দিয়ে সে লাংসে এসে পৌঁছলো, দে আর অ্যাকচুয়ালি ক্যারিং দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যাট ফার্স্ট। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, তার মধ্যে এর জিনিসের পরিমাণ বেশি থাকে। তো সেটা আমরা লিখি কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে বেশি ট্রান্সপোর্ট হয়? বাইকার্বনেট আয়ন। এটা কোথায় থাকে? প্লাজমায় লিখলাম। আর কিসের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়? বাইকার্বনিক অ্যাসিড H2CO3, সেটাও কোথা থেকে হয়? এটা থাকে কোথায়? ব্লাড প্লাজমাতে থাকে। তো ইনিশিয়ালি আমরা এদেরকে প্লেস করলাম প্লাজমাতে। এবার মজার একটা কথা বলবো, জানো কি অদ্ভুত, দেখো এরা ব্লাড প্লাজমাতে রয়েছে, ব্লাড প্লাজমার মাধ্যমে সেই ওই পায়ের থেকে এই হার্টে লাংসে চলে এলো। মজার ব্যাপার, এই প্লাজমা থেকে ডাইরেক্ট ডিফিউশনের মাধ্যমে এখানে ঢুকতে পারে। একে ঢুকতে গেলে আগে সেই আরবিসিতেই ঢুকতে হবে। যা, সেই আরবিসিতেই ঢুকতে হবে, তো বেরোলি কেন? অদ্ভুত মেকানিজম, এটাকে আমাদের মাথায়ও রাখতে হবে। প্রথমে HCO3 আরবিসির ভেতরে ঢোকে। একটা কথা মনে রেখো, আরবিসি মেমব্রেন is permeable to any type of anion, but no protons or cation can ever cross the plasma membrane of RBC. একদম স্ট্রিক্ট ব্যারিয়ার আছে, কখনো কোনো পজিটিভ আয়ন্স ক্রস করতে পারবে না, নেগেটিভ আয়ন পারে। পরে বলছি আরো একটা কথা এই রিলেটেড বলবো, যখন এই অ্যানায়ন্সটা ঢুকছে এই রিলেটেড একটা কথা আছে, একটু পরে বলবো। যখন এটা ভেতরে ঢোকে না, এই দুটো কাজ করে। একটা কাজ হলো হাইড্রোজেন আয়ন আর CO2 কার্বন ডাইঅক্সাইড এটাতেও ভেঙে যাবে, তবে পরে ভাঙবে। আগে ও কি করে, এইখানে হাইড্রোজেন আয়নের সাথে ফার্স্ট অ্যাটাচ হয়। অ্যাটাচ হয়ে ও কি তৈরি করে? আগে H2CO3 তৈরি করে। এই H2CO3 ডাইরেক্ট অবস্থাতেও প্লাজমা থেকে এখানে ঢুকতে পারে। তো কিছু বিট H2CO3 যেটা এই আরবিসির ভেতরে তৈরি হয়, দ্যাট ফর্ম ফ্রম দ্য বাইকার্বনেট আয়ন, and some bit of bicarbonic acid can directly enter into the RBC from plasma. এই দুভাবেই ফাইনালি আগে H2CO3 তৈরি হবে। Now the question is where from this particular hydrogen ion derived? এর ভেতরে একটা স্টক থাকে reduced hemoglobin, HbH, HbH2 থাকে অ্যাকচুয়ালি। এই রিডিউসড হিমোগ্লোবিনের একটা স্টক থাকে কোথায়? না আরবিসির ভেতর। এদের যখনই ডিমান্ড পড়ে এরা ব্রেকডাউন করে। এর একটা পার্ট অবশ্যই দেখে বোঝা যাচ্ছে হাইড্রোজেন পার্টটা আয়ানস হিসেবে এখানে সাপ্লাই দেবে, আর এই হিমোগ্লোবিন পার্টটা চলে যাবে কার সাথে সেটা আমরা বিলক্ষণ বুঝতে পারছি কোন দিকে এগোচ্ছে। একটু ওয়েট করি, রিয়াকশনটা এক্ষুনি আমি দেখাচ্ছি না। এবার এদিকে দেখি, হোয়াট ইজ দ্য ফেট অফ বাইকার্বনিক অ্যাসিড ইনসাইড দিস পার্টিকুলার আরবিসি।
bicarbonic acid first splitted into water and CO2 with the help of a very important enzyme, carbonic anhydrase. Try to write down their entire name, carbonic anhydrase. If you do not have enough space in this region, so put an asterisk and write their name below somewhere in the diagram. This is a special enzyme. It is a metal ion carrying enzyme. Its metallic factor is zinc. প্রচুর কোশ্চেন আসে কার্বনিক অ্যানহাইড্রেস। এই পার্টিকুলার এই একটাই এনজাইম আছে আমাদের শরীরে, যে এনজাইমটা এই ওয়াটার আর CO2 কে জয়েন করেও বাইকার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে বা উল্টো ঘটনাটাও ঘটাতে পারে। এটা রিভার্সিবল রিঅ্যাকশনের ঘটনা ঘটানোর ক্ষমতা রাখে এই কার্বনিক অ্যাসিড। এর উপস্থিতি আরবিসিতে আছে বলেই একে এর ভেতরে ঢুকতে হয়। নাহলে এই পার্টিকুলার এনজাইমটা যদি এখানে থাকতো তো এখানেই বানিয়ে দিত। এটা থাকে না, আরবিসিতেই থাকে। এর জন্য এখানে যদি কোশ্চেন আসে why bicarbonate ion or bicarbonic acid need to enter inside the RBC prior to leave the blood vessels and enter into the alveoli. So you need to focus on carbonic anhydrase enzyme. As they are placed or found within the RBC only, that's why their reaction are only catalyzed inside the RBC, nowhere else. এটা খুব ভাইটাল একটা কথা। এবার এগোই, জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে কিরকম ফর্ম করছে। দেখো এই দুটো সিম্পল জিনিসে ব্রেক হয়ে গেছে, CO2 কিন্তু ভেঙে গেছে, এই CO2টাই বেরোবে। আচ্ছা স্যার, এই দুটো জিনিস তো দেখে ফেললাম আমরা, এখনো তো একটা জিনিস আছে, এখনো কিন্তু একটা জিনিস আছে, এটা এটা তাহলে কোথায় থাকে? যখন হিমোগ্লোবিন, তো সেটা আরবিসিতেই থাকবে, হিমোগ্লোবিন তো প্লাজমায় থাকে না। তাহলে এখানে একটা আলাদা কোনো একটা জায়গায় আমায় লিখতে হবে HbCO2। এটা না, যখনই পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি থাকে। আমরা কোথায় আছি? অ্যালভিওলাইতে। অ্যালভিওলাই PO2 এর ভ্যালু কত? অ্যালভিওলাই PO2 এর ভ্যালু প্রায় 104-5, অনেকটা বেশি। তো এতটা হাই প্রেসারে যখন অক্সিজেন ঢোকে, এটা অটোমেটিক স্প্লিট করে। এই স্ট্রাকচারটা স্টেবল থাকতে পারে না এত হাই প্রেসারে, 90-100 mmHg তে HbCO2 ভেঙে যায় এবং রেডিলি এ তৈরি করে দেয় হিমোগ্লোবিন আর CO2। ব্যাস, আমার CO2 তৈরির সমস্ত স্টক রেডি। এবার এর একটাই কাজ বাকি, বাইরে বেরিয়ে যাওয়া বাই সিম্পল ডিফিউশন, নট ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আর অক্সিজেনের সাথেও দেখো অলরেডি রেডি, সমস্ত কিছু একদম রেডি আছে। হিমোগ্লোবিন অক্সিজেন দুদিক থেকে আসবে, দুই ভদ্রলোক দারুণ বন্ডিং করবে, অক্সি হিমোগ্লোবিন রেডি টু ট্রান্সপোর্ট। কোথায় আছি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাট অ্যালভিওলাই লেভেল। এখানে কি হয়? অক্সিজেন ঢোকে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং অক্সিজেন নিয়ে চলে যায়। অক্সিজেনেটেড ব্লাড থ্রু পালমোনারি ভেইন চলে যাবে হার্টে। মনে রেখো, এই হেডিংটা দিয়ে দেবে কোশ্চেনে। কোশ্চেনের ভাষা অনেক সময় ওলট পালট করে দেয়, স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। কোন জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জটা লিখতে বলছে তার ছবি দিতে হবে। এই ছবিটা আঁকার সময় সমস্ত অ্যারোর ডাইরেকশন গুলো ভালো করে ফলো করো। সমস্ত ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে যখন এটা টিস্যুতে চলে যাবে। এগুলো যদি অ্যালভিওলাই পরিবর্তে আমার বডির নর্মাল টিস্যু হয়, যদি হাত পা লিভার লাংস না সরি কিডনি বা অন্য কোনো পার্ট হয়, এটা যদি নর্মাল টিস্যু হয়, তখন তো উল্টো ঘটনা ঘটবে। তখন সে CO2 কি করবে? CO2 নেবে টিস্যু থেকে আর অক্সিজেন দেবে। এই টোটাল রিঅ্যাকশনের ইকুয়েশনের সাইন চেঞ্জ হয়ে যাবে, ঘটনা চেঞ্জ হবে না। কিন্তু আমি এখানে বলার সময় একটা কথা বলেছিলাম, এই জায়গাটা নিয়ে আমি একটু পরে বলবো। এই যে অ্যানায়ন্সটা এন্টার করছে উইদিন দ্য আরবিসি, এটা যখন ইনিশিয়াল স্টেটে এন্টার করে, হিউজ পরিমাণে এন্টার করে। দেখো, কার্বন ডাইঅক্সাইড আর নোন টু ট্রান্সপোর্টেড অ্যাবাউট 70% of their total content by forming HCO3 ions. এতটা কন্টেন্ট যদি ধীরে ধীরেও আরবিসির ভেতরে ঢোকে, একটা আয়নিক ইমব্যালেন্স তৈরি হবে না? এখানে তো পজিটিভ আয়ন্স বেরোতে পারছে না বা ঢুকছেও না, কোনো রকমেরই এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে কি করে এতটা ইনফ্লাক্স অফ অ্যানায়নকে ব্যালেন্স করবে আরবিসি? সেটার জন্য না ওকে একটা স্পেশাল কাজ করতে হয়। অ্যান্ড অ্যাজ দিস রিঅ্যাকশন ইজ স্পেশাল টু আস, I am using this particular green pen. Chloride ion, another type of negative ion, will leave the RBC.
get out of the RBC to enter the plasma so that they can balance the influx of another anions which is known as bicarbonate ion. এটা যতটা ঢোকে অলমোস্ট ততটা রিজার্ভ থাকে। এই ঘটনাটাকে বলা হয় রিভার্স ক্লোরাইড শিফট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিভার্স, আর টিস্যুতে হয়ে যায় শুধু ক্লোরাইড শিফট, সেটা রিভার্স লিখে ফেলো না কেউ, কারণ ওইখানে আবার ঘটনাটা হয় অ্যারো উল্টে যাবে। ওখানে তো HCO3 বেরোবে,